সো আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রামে যারা খুব বীরত্বপূর্ণ কাজ করেছে তাদেরকে আমরা বীর শ্রেষ্ঠ বলি, বীর বলি। যারা দেশে গুণীজন হিসেবে অবদান রেখেছে তাদেরকে আমরা স্বাধীনতা পদক দিই, 21শে পদক দিই। সো আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা কাদেরকে কেন মূল্যায়ন করি না, অথবা আমরা ভুল মানুষকে ভুল সময়ে কেন মূল্যায়ন করি, যার যা প্রাপ্য তাকে আমরা সেটা দিই না কেন। আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান। ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন, আমি ধরে ধরে দেখিয়ে দেব কেন আমি তার পক্ষে শত হাতে লড়াই করি, কেন তিনি আমাদের জাতীয় বীর। সো প্রথমেই বলে নিই, জাতীয় বীর মানে কি, যে জাতির জন্যে যে লোক নিরলস পরিশ্রম করে কষ্ট করে। তাহলে সেনাপ্রধান হিসাবে তার কাজটা, সে কর্মজীবনই শুরু করেছে কি দিয়ে? বাংলাদেশের জন্য যুদ্ধ করার। বাংলাদেশ যুদ্ধ করে কি করে না সেটা পরের কথা, কিন্তু বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করার একটা চিন্তা ভাবনা করে সে সেনাবাহিনীতে জয়েন করেছে। সৈনিক হিসাবে, অফিসার হিসাবে, যে কোনো র্যাঙ্কে সে জয়েন করেছে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। সো এই হচ্ছে তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, যে বাংলাদেশের যখন সব কিছু ফেল করবে, বাংলাদেশের সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন হবে, তারা সবার আগে থাকবে। সো আমরা অগাস্টের 5 তারিখ ওই কাজটাই দেখেছি। হাসিনার উপর থেকে তারা তাদের সাপোর্টটা তুলে নিয়েছে। আপনি বলতে পারেন ভারতের সাথে যুদ্ধ করছে না, বাংলাদেশের লোকজনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ওই অবস্থায় সেটাই ছিল তাদের করণীয়। কারণ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হলে, শক্তির ব্যালেন্সটা ঠিক রাখতে হলে তাদেরকে দেখতে হবে যে কার শক্তিটা বেশি। যদি আপনি ঠিক সময় ঠিকভাবে অ্যাক্ট না করতে পারেন, কি হবে? আপনার পরাজয় হবে। সো বাহিনী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী যদি আগে বা পরে যে কোনো সময় যদি অ্যাক্ট করতো, কী হতো? তার পরাজয় হতো। বাংলাদেশ সেনাবাহিনী যদি পরাজিত হয়ে যায়, বাংলাদেশের আর কি আছে? তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, সেনাপতি সর্বোচ্চ পজিশন, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পজিশন। এখন সেই পজিশন নিয়ে আমরা কি করি? আমরা নানা রকমের ট্রল করি, অপমান করি। আমরা হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত স্লোগান দিই। সেই সময়টাতে আমি জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলেছি, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে হয়ে কথা বলেছি, দিন রাত 24 ঘন্টা তার পক্ষ নিয়ে কথা বলেছি। সেনাবাহিনীকে দেখবেন আপনি, বাংলাদেশের যখনই সার্বভৌমত্বের প্রশ্ন আসছে তারা আপোষ করেনি, প্রেসিডেন্ট নামানোর আপোষ করেনি। সংবিধান পরিবর্তন এটা ঠিক করবে বাংলাদেশের জনপ্রতিনিধিরা। যদি জোর করে কেউ কিছু করতে যায়, সেনাবাহিনী সেখানে দাঁড়াবে। ওয়াকারের প্রতি সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা সৈনিকের আমি মনে করি 110% ডেডিকেশন আছে। আমার যেমন 1000 গুণ ডেডিকেশন আছে। সে 5ই অগাস্ট ক্ষমতাটাকে নেয়নি, সে ক্ষমতা নিতে পারত। গত 8 মাস বাংলাদেশ অস্থিতিশীল হয়েছে, সে বাংলাদেশকে ভালো পথে পরিচালনা করার কথা বলছে। স্বাভাবিক, সেনাপ্রধান যারা আছে, সেনাবাহিনীর অফিসার যারা আছে, তারা তো আর টোকাই শ্রেণী না, না। এখন যারা আছে তারা তো সব টোকাই শ্রেণী। শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, জ্ঞান বিজ্ঞান তারা কিছুটা হলেও জানে। তারা বড় একটা অংশ ক্যাডেট কলেজ থেকে আসছে। আমরা যেমন নর্ডেন কলেজ থেকে আসছি, বুয়েট থেকে আসছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছি, আমেরিকা থেকে পড়াশোনা করেছি। সুতরাং হুজুগে গুজব দিয়ে বাংলাদেশের সমাজে অস্থিতিশীল করা যাবে, কিন্তু ফয়দা খুব বেশি অর্জন করা যাবে না। আপনার যোগ্যতা থাকতে হবে, অ্যাট দ্য এন্ড জনগণের জন্য কথা বলতে হবে। 5-6 জন, 10 জন, 20 জন উগ্রবাদী লোকজন হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে, পড়াশোনা নিয়ে, তারা ইনকিলাব জিন্দাবাদ বলে বলে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে পায়তারা করতেছে, সেগুলোর বিরুদ্ধে সবসময় অবস্থান। এবং সেজন্যই আমি ওয়াকারের পক্ষে সবসময় ছিলাম, বাংলাদেশের পক্ষে সবসময় আছি। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, হাসিনার বিরুদ্ধে ছিলাম। কারণ
বাংলাদেশের গণতন্ত্র দরকার ছিল, অনেক বছর ইলেকশন হয় না, ইলেকশনের দরকার ছিল। হাসিনা যদি ইলেকশনের মধ্য দিয়ে আবার আসে, জনগণের ভোট নিয়ে যদি আবার আসে, হাসিনাকে সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। তারেক জিয়া যদি ভালোভাবে দেশ ছাড়া, তারেক জিয়ার জন্য সংগ্রাম করব, কোনো সমস্যা নেই। তারেক জিয়ার জন্য সংগ্রাম করেছি, খালেদা জিয়ার জন্য সংগ্রাম করেছি, সোহরাওয়ার্দী উদ্যানে গেছি, ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে হেঁটে বেরিয়েছি, সম্মুখ সমরে ছিলাম, পল্টনে ছিলাম, শহীদ মিনারে ছিলাম, প্রেস ক্লাবে ছিলাম, শাহবাগে ছিলাম, অনলাইনে অফলাইনে ছিলাম। আর কি চাই? বাবা সংগ্রামী, দাদা সংগ্রামী, আমি সংগ্রামী, আর কি চাই? সো জেনারেল ওয়াকার অবশ্যই জাতীয় বীর। ক্ষমতাকে অথবা ক্ষমতার হাতকে লম্বা করার সে চেষ্টা করেনি, সে বাংলাদেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সে একটা ভালো উপদেষ্টা পরিষদের কথা বলেছে, কোনো ভুল করেনি। ইউনুসকে যদি সে কনভিক্টেড বলে থাকে, কোনো ভুল করেনি। ইউনুস কনভিক্টেড, গত 8 মাসে সে যা করেছে বাংলাদেশের জন্য কিছু করেনি। সত্য কথা বলতে হবে, তিতা লাগলেও বলতে হবে, এটাই সত্য। আমাদের কি একটা উপদেষ্টা আছে না, শিশু উপদেষ্টা অথবা উপদেষ্টা কাতারের যে মহামান্য সদস্য আসিফ যেটাকে বলেছে, হি ইজ এ কনভিক্টেড পারসন, বুকে চাপা। হ্যাঁ, অবশ্যই সে চেয়েছে বাংলাদেশের মঙ্গল। ইউনুসের মধ্যে বাংলাদেশের মঙ্গল আছে? গত 8 মাসে তো আমি কিছু দেখি না। সে শিশু কেন্দ্রিক একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছে, নয়তো ডাইপার কেন্দ্রিক একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছে, যেখানে বাংলাদেশের জন্য শক্তিমান কোনো লিডারশিপ আমরা দেখতে পাই না। তেলানো আর 2 নম্বরই মির্জাফরি এগুলো করা ছাড়া তো এরা কিছু করছে বলে আমার দৃষ্টিতে তেমন করে পড়ে না। তাইরে নাইরে করে 8 মাস চালিয়ে দিল, ইলেকশনের রোড ম্যাপ দিচ্ছে না, বাংলাদেশকে অস্থিতিশীল করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। জিডিপি কমে গেছে, শিল্প কারখানার উৎপাদন কমে গেছে, গার্মেন্টসে এখন ট্রাম্পের 37% ট্যাক্সের ফলে কী অবস্থা হবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, শিশু উপদেষ্টা পরিষদ দিয়ে দেশকে মিউজিক্যাল চেয়ারের মতো চালাচ্ছে, কোনো রকম উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই। হাসিনার আমলে একটা উদ্দেশ্য লক্ষ্য ছিল, উদ্দেশ্যহীন গন্তব্য। অবশ্যই ওয়াকার জাতীয় বীর, এবং জাতীয় বীরদেরকে অবশ্যই বাংলাদেশের জন্য একটু কঠোর হতে হবে। তারেক জিয়ার প্রতিও আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের জন্য অবশ্যই কঠোর হতে হবে। 8 মাসে যারা একটু জানেন বুঝেন, তারা আপনারা সবাই জানেন দেশে কি হয়েছে, দেশে কি হচ্ছে, সামনে দেশে কি হবে। আমি যদি ভুল কিছু বলে থাকি, যুক্তি তর্ক দিয়ে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।